আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গত ক্লাসে আমরা অ্যাবর্শন শুরু করেছিলাম এবং আমরা ছিলাম হলো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ভ্যারাইটিস বা টাইপস অফ অ্যাবর্শন, এবং তার মধ্যে আমরা কিন্তু গতদিন পর্যন্ত আমাদের ইনকমপ্লিট অ্যাবর্শন পর্যন্ত আমরা পড়ে ফেলেছিলাম। আশা করছি এর মধ্যে তোমরা ক্লাসটা দেখেছো এবং আমাদের বইটাতে তোমরা পড়ে নিয়েছো। এখন আমরা নেক্সট যে ভ্যারাইটিস আছে সেগুলোতে যেতে চেষ্টা করব। এর পরের যে কমন ভ্যারাইটিস আছে সেটা 5 নম্বরে যদি আমরা বলি, তার নাম মিসড অ্যাবর্শন। So, what is missed abortion? Missed abortion it is a clinical varieties of abortion where the dead fetus is dead and it is retained within the uterine cavity. তাহলে কি ঘটেছে? এই যে আমাদের একটা ইউটেরাস, this is the vagina, so the baby and it is dead মারা গেছে, বাট সেটা কিন্তু ইউটেরাস থেকে বের হয়ে যায়নি। এটা ইনএভিটেবলও হয়নি, কমপ্লিটও হয়নি, ইনকমপ্লিটও হয়নি, বাট এটা এখানে ভিতরে রয়ে গেছে, রিটেইনড। তখন তাকে আমরা বলছি মিসড অ্যাবর্শন। এখন আমরা যদি ক্লিনিক্যাল সিনারিওটা ভাবি, তাহলে পেশেন্ট কী ধরনের ফিচার নিয়ে আমাদের কাছে আসছে? প্রথমে সে বলছে যে পেশেন্ট শি ওয়াজ প্রেগনেন্ট ফর 10 to 12 উইকস অর 16 উইকসের প্রেগনেন্সি ছিল, তার আর্লি সিমটমস অফ প্রেগনেন্সি ছিল, কিন্তু তার আস্তে আস্তে কী হয়েছে, সিমটমস অফ প্রেগনেন্সিটা রিগ্রেস করে গেছে। বলছে যে আমার তো অনেক বমি হতো প্রথম দিকেই, আমার প্রেগনেন্সি টেস্টও করানো ছিল, পজিটিভ ছিল, বমিও হতো, কিন্তু গত 1-2 সপ্তাহ ধরে আমার আর তেমন বমি টমি তেমন কিছু না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি কোনো প্রবলেমও ফিল করছি না, 1 নাম্বার। বাট গত কয়েকদিন ধরে সে ফিল করছে যেটা যে একদম খুব অল্প পরিমাণে ব্রাউনিশ একটু ডিসচার্জ, কিছু ব্লাড আসছে পারভেজিনাল, অল্প 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 করে ব্রাউন, একদম কিরকম কালার সে ব্লাডটার কালার হলো ওল্ড ব্রাউন কালার, একদম কালো, কালচে একটু ছাকড়া ব্লাডের মতো আসছে, কোনো ফ্রেশ ব্লাড না। তো এটা হওয়ার কারণে সে কিন্তু গত কয়েকদিন ধরে গুরুত্ব দিচ্ছে না, সে ভাবছে অল্প একটু ব্লাড, এটা এমন আর কি প্রবলেম। কিন্তু যাই হোক, কয়েকদিন ধরে হয়ে যাওয়ার পরে সে এখন আমাদের কাছে এসেছে। আসার পরে প্রথমে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, তার পেইন আছে? নো, তার কিন্তু কোনো ব্যথা নেই। এমন যে না, কোনো ব্যথা কিন্তু নেই। এখন তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশনে আসো। ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি তোমার ইফ ইট ইজ মোর দেন 12 উইকস সাইজ, তাহলে যেমন তার প্রেগনেন্সিটা কতদিন, ধরো তার 20 উইকসের প্রেগনেন্সি সাইজ ছিল, তার 5 মাসের বাচ্চা ছিল, 5 মাসের বাচ্চা ছিল, কিন্তু তুমি পার অ্যাবডোমেনে যখন দেখলা যে না, এটা তো 20 উইকস পাচ্ছি না, এটা তো অনলি 16 উইকস পাচ্ছি, এটা ছিল 20 উইকস কিন্তু আমি পাচ্ছি কত, 16 উইকস, মানে সাইজটা কিন্তু 20 উইকস না, তার চেয়ে ছোট হচ্ছে, এটা একটা জিনিস আমরা পাচ্ছি। এবং আমরা যদি less than 12 weeks, if it is less than 12 weeks, তাহলে আমরা কি দেখতে পাবো, ইউটেরাসের সাইজটা কিন্তু তুলনামূলকভাবে ছোট, আমরা ছোট সাইজের ইউটেরাস পাচ্ছি। যতটুকু প্রেগন্যান্সি সাইজ, এটাকে আমরা বলি the size is less than the gestational size। সেটা অ্যাবডোমিনালও পেতে পারি, আমরা পারভেজিনালও পেতে পারি। 2 নাম্বার আমরা যেটা পাচ্ছি, পিভি করে আমরা দেখছি একদম অল্টার্ড ক্লাসের ব্লাড পাচ্ছি, বাট দ্য অস ইজ ক্লোজড, ইউটেরাসের অসটা একদম ক্লোজড হয়ে আছে। তো তখনই আমাদের সাসপিশন যাচ্ছে যে ইট মে বি কেস অফ মিসড অ্যাবর্শন। সো হাউ ক্যান ইউ কনফার্ম? এগেইন ইউ উইল কনফার্ম বাই আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা কিন্তু এখন তাকে কনফার্ম করব। আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আমাদের পেশেন্ট যখন আমাদের কাছে নিয়ে আসছে, যে রিপোর্ট নিয়ে আসছে যে দ্য বেবি ইজ ডেড, সো হোয়াট উইল ইউ ডু? এটা খুবই আনপ্লেজেন্ট একটা ঘটনা একটা পেশেন্টের জন্য, তাই না? আর পেশেন্ট কিন্তু প্রথমে মানতেই চায় না, সে ভাবে যে মাত্র অল্প একটু ব্লিডিং হয়েছে, এটার জন্য আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আসলে অ্যাবর্শনটা মিসটা আগে হয়েছে, বাচ্চাটা আগে ডেড হয়েছে, ব্লাডটা কিন্তু তার পরে এসেছে, ব্লাডের জন্য বাচ্চা নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা নয়। কাজে এটা মিসড অ্যাবর্শন এবং এটার জন্য ফিচার হিসেবে অন্য ব্লাড আসবে। সো হোয়াট উইল ইউ ডু নাও? এখন তুমি কিভাবে ম্যানেজ করবে? ম্যানেজমেন্টের মধ্যে সবার আগে যেটা কথা হলো, আমাদেরকে জেস্টেশনাল সাইজটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ইফ ইট ইজ লেস দেন 12 উইক সাইজ, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা সেটাকে আমরা এমভিএ করতে পারি, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, অর উই ক্যান গো ফর দ্য ডাইলেটেশন, ইভাকুয়েশন অ্যান্ড কিউরিটাস, ডিএলসি। এই দুইটা জিনিস আমরা কিন্তু তাকে করতে পারি। বাট ইফ ইট ইজ লেস দেন মোর দেন 12 উইকস, এটা বড় যদি হয়,
তখন তুমি কিন্তু বড় হয়ে গেলে কিন্তু বাচ্চার স্কাল বোন সমস্ত বোন ম্যাটারগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবং তখন কিন্তু তুমি ডাইরেক্ট ওই যে অ্যাসপিরেট করে কিংবা ডিএনসি করার মতো টেনে টেনে আনতে পারবে না। অসটা খুব ক্লোজড থাকে, ফার্ম থাকে, শক্ত থাকে, এটা ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো আমাদেরকে ইন্ডাকশন অফ অ্যাবর্শন, ইন্ডাকশন অফ দ্য লেবার আমরা পড়েছি, ঠিক একই রকম শব্দ আছে, সেটা হলো ইন্ডাকশন, ইন্ডাকশন অফ অ্যাবর্শন। মানে অ্যাবর্শনকে তুমি ইনিশিয়েট করবা এবং সেটা কিছু মেডিকেশনস দিয়ে তুমি অসটাকে খুলবা, খোলার পরে তার অ্যাবর্শনের পেইনটা শুরু হবে এবং পেইন শুরু হয়ে যাওয়ার পরে তার অ্যাবর্শনটা হবে। তাহলে আমরা কি মেডিকেশন ইউজ করতে পারি? সেই মেডিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেডিকেশন আমরা ব্যবহার করি সেটার যে নাম, সেটা নাম হলো মিসোপ্রোস্টল। আমরা ওয়ার্ডে খুব বেশি ইউজ করবা মিসোপ্রোস্টল। এবং এই যে মিসোপ্রোস্টল আমাদেরকে কিন্তু অসপিস স্টেশনেও রয়েছে, এবং আমাদের কিন্তু তোমাদেরকে বলা হয়েছে হোয়াট ইজ অবস্টেটিক ইউজ অফ দিস মিসোপ্রোস্টল। সেখানে তোমার ইন্ডাকশন অফ লেবারের জন্য তুমি আবার বলবা, আবার ইন্ডাকশন অফ অ্যাবর্শনের জন্য আরেকটা পয়েন্ট কিন্তু তুমি বলবা, আবার ম্যানেজমেন্ট অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ সেখানেও আমরা মিসোপ্রোস্টল ইউজ করেছি। এই তিনটা জায়গায় কিন্তু আমরা মিসোপ্রোস্টল ইউজ করেছি, আর যেটা খুব কমনলি আমাদের মিসোপ্রোস্টল অসপিতে দেওয়া হয়। এবং অসপিতে কিন্তু ফার্মাকোকাইনেটিক্স থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু থাকবেই। তাহলে এই যে আমরা এটা দিয়ে আমরা অসটাকে ওপেন করব এবং ওপেন করিয়ে আমাদের পেইনটা ইনিশিয়েট করব এবং এটাকে ডেলিভারিটাকে যতদূর সম্ভব আমরা এটাকে এক্সপেডাইট করব। এখন এই মিসড অ্যাবর্শনে যখন এই অ্যাবর্শনটা হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এমন হতে পারে যে টোটাল বেবিটা প্লাসেন্টাটা একসাথে পড়ে যেতে পারে। পড়ে গেলে তো কোনো ফার্দার আর কোনো ইভাকুয়েশন বা কোনো ডিএনসি তোমার দরকার হয় না। কিন্তু যদি এমন হয় যে তোমার পুরাটা পড়ে যায়নি, তাহলে কিন্তু আমাদেরকে অনেক সময় এই ডিএনসি করার দরকার হতে পারে, যে আমাদের কিছুটা কিউরেটেস প্রয়োজন হতে পারে। ইট ডিপেন্ডস আপন, তুমি যদি মনে করো যে তুমি শিওর যে পুরাটা পড়ে গেছে, তাহলে কিন্তু সেখানে আর ডিএনসি করার কোনো দরকার নেই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু আমাদের পেশেন্টরা আমাদেরকে খুব জিজ্ঞাসা করে যে আমার এই বাচ্চাটা, আমার তো কোনো সমস্যা ছিল না, কোনো অসুবিধা হলো না, তাহলে বাচ্চাটা কেন অ্যাবর্শন হয়ে গেল? এগেইন আমরা শুরুতে যে কারণগুলো বলেছিলাম, যে কারণগুলোর জন্য অ্যাবর্শন হয়েছে, সেই কারণগুলোকে তোমাকে আবার খুঁজে পেতে হবে। তবে একটা কথা মনে রাখবা, যেটা যে প্রথম আমরা খুব কমনলি যেটা খুঁজে বের করতে চেষ্টা করি, যে এই যে অ্যাবর্শনটা এটা কি প্রথম 3 মাসের আগে হয়েছে নাকি 3 মাসের পরে হয়েছে। 3 মাসের আগে যে অ্যাবর্শনগুলো হয় সেখানে মায়ের ইনফ্লুয়েন্স খুবই কম। যেমন 3 মাসের আগে অ্যাবর্শনের প্রথম যেটা কম সেটা হলো জেনেটিক ফ্যাক্টর। এছাড়া আমাদের হতে পারে যেটা, হ্যাঁ 3 মাসের আগে তোমার হরমোনাল প্রবলেম, এন্ড্রোক্রাইন যে প্রবলেমগুলো ছিল সেটা হতে পারে, লুটিয়াল ফিস ডিফেক্ট, তারপর তোমার ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, সেটা হতে পারে। আর যেটা হতে পারে সেটা হলো ইনফেকশন। এই কয়টাই কিন্তু মেইন কারণ প্রথম 3 মাসে যে অ্যাবর্শনটা হয়। আর আননোন কষ্ট রয়েছে। এবং 3 মাসের পরে যে অ্যাবর্শনগুলো হয় সেগুলো কিন্তু ইউট্রাসের কোনো অ্যানোমেলিস বা ফাইব্রয়েড এটা আছে কিনা সেটা খুঁজতে হবে। সার্ভিক্যাল ইনকম্পিটেন্স মানে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। এটা কিন্তু এই জন্য তোমরা যখন অ্যাবর্শনের হিস্ট্রি নিবা, যার আগে তার কোনো অ্যাবর্শন হয়েছে কিনা, খুব ঠান্ডা মাথায় হিস্ট্রি নিতে হবে যে ওনার অ্যাবর্শনগুলো কোন সময়ের মধ্যে হয়েছে। ইফ ইট ইজ বিফোর 12 উইকস তাহলে তোমাকে এই ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে। ইফ ইট ইজ আফটার 12 উইকস তাহলে ফ্যাক্টর করতে হবে অ্যানাটমিক্যাল ফ্যাক্টরসগুলো বেশি দায়ী থাকবে। এখন আসো যেটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপস, সেটার নাম কি? সেপটিক অ্যাবর্শন। যে কথাটা বলছিলাম, যেটা যে আমরা প্যাক সার্ভিস দেব। প্যাক সার্ভিস হলো পোস্ট অ্যাবর্শন কেয়ার, এবং আমাদের এইম অফ দ্য প্যাক সার্ভিস টু প্রিভেন্ট দ্য ইনফেকশন। এখন দেখো আমরা ম্যাটারনাল ডেথের কথা বলেছি, যে অ্যাবর্শন কিন্তু আমাদের ম্যাটারনাল ডেথের একটা কারণ। 2 রকমভাবে ম্যাটারনাল ডেথ হতে পারে। একটা হলো হেমোরেজ, প্রচুর ব্লিডিং হয়ে মারা যাচ্ছে, আরেকটা হলো ইনফেকশন হয়ে মারা যাচ্ছে। কারণ এই যে অ্যাবর্শনরা এরা অনেক সময় আন্ডার ট্রিটমেন্ট হয়, কারণ ওনারা এটাকে গুরুত্ব দেন না। তারা ভাবেন যে এটা যে একটা অ্যাবর্শন হয়েছে, বাচ্চা নষ্ট হয়েছে, এটার জন্য ডক্টরের কাছে কেন যেতে হবে বা এটা ফুল ট্রিটমেন্ট কেন নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তারা আন্ডার ট্রিটমেন্ট হয়। আর পাশাপাশি যেটা আছে সেটা হলো আনওয়ান্টেড এবং আনপ্ল্যান্ড প্রেগনেন্সি। সে প্রেগনেন্সি নিতে চায়নি, বাচ্চা হয়ে গেছে এবং সে কি করেছে, ইনডিউসড করেছে। এবং এই ইনডিউসডগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাসেপসিস ভাবে হয় তা নয়। তারা এমন জায়গা থেকে এটা করায় যে জায়গাগুলোতে ইন্ট্রোডাকশন অফ দ্য ইনফেকশন খুব বেশি সম্ভব। তাহলে আমরা পেশেন্টের হিস্ট্রি নিয়ে তার সিনারিওটা কেমন,
তো পেশেন্ট তোমার একটা লেবার রুম বা ইমার্জেন্সিতে এসেছে, সে হিস্ট্রি দিচ্ছে যে তার পারভেশনাল ব্লিডিং হচ্ছে, তার সাথে তার অনেক জ্বর, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আর কিছু সে বললো যে সে প্রেগনেন্ট ছিল, তার 12 উইক্সের প্রেগনেন্সি ছিল, বাট গত 7 দিন আগে সে বাচ্চাটা রাখতে চায়নি এবং 7 দিন আগে সেটাকে ইনডিউসড অ্যাবর্শন করেছে। কোথা থেকে করেছে? সে এমন কোনো জায়গা থেকে করেছে, আমি আবারও বলেছি যে জায়গাগুলো খুব অথেন্টিক নয় বা খুব একটা নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে সে করেনি। তাহলে কি ঘটলো? ঘটনাটা ঘটলো যে দেয়ার ইজ এ প্রেগনেন্সি, এখানে তার একটা প্রেগনেন্সি ছিল এবং সেটাকে সে কি করেছে? ইনডিউসড করেছে, অ্যাবর্শন করেছে। অ্যাবর্শন করার পরে পুরাটা যে পড়ে গেছে তা নয়, বরং কিছু অংশ ভিতরে এখনো রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে কি হচ্ছে? তার ব্লিডিং তো হচ্ছেই, কিন্তু বেশি যেটা হয়েছে এটা ইনফেক্টেড হয়ে গেছে। এই ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে তার খুব জ্বর এসেছে। একটু জ্বরে কিন্তু আর ডাক্তারের কাছে আসেনি, ডাক্তার বাড়ি সে এত তাড়াতাড়ি আসেনি। অনেক জ্বর, তার তলপেটে খুব ব্যথা, তার ব্লিডিং হচ্ছে এবং তার সাথে সাথে একটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ফাউল স্মেলিং পারভেশনাল ডিসচার্জ। যে ডিসচার্জটা খুব দুর্গন্ধযুক্ত, যেটা আমাদের বলে দেবে ইটস এ কেস অফ ইনফেকশন। এখন তুমি যদি তার এক্সামিনেশনে যাও, তাহলে প্রথমে আমরা জেনারেল এক্সামিনেশন বলবো। আমরা টেম্পারেচার কি পাবো? তার হাই টেম্পারেচার, একদম অনেক বেশি জ্বর, 103-4 ডিগ্রি ফারেনহাইট তার টেম্পারেচার। পেশেন্ট টক্সিক, পেশেন্ট ডিহাইড্রেটেড, জ্বর হলে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যায়। তুমি যদি পালস দেখো তার পালসটা কিরকম, খুব স্পেসিফিক একটা সেপটিক অ্যাবর্শনের পালস আছে, রিবাউন্ড পালসিংটা একদম হাই ভলিউম পালস, রিবাউন্ড মানে টাস টাস করছে, এরকম রিবাউন্ড একটা তার পালস। টেম্পারেচারটা কিরকম? টেম্পারেচার তো বলেছি অনেক বেশি। ব্লাড প্রেশারটা অনেক সময় দেখা যাচ্ছে যে তার পালস অনেক হাই ভলিউম রিবাউন্ডিং, বাট তার সাথে তার ব্লিডিং এর কারণে অনেক কিছু কারণে তার ব্লাড প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে এবং অনেক সময় কিন্তু পেশেন্টের উপর শকেও চলে যেতে পারে, যেটাকে আমরা বলি সেপটিক শক। নর্মালি যদি আমরা শকের কথা ভাবি, হেমোরেজিক শক, তাহলে প্রচুর ব্লাড লস হবে, পেশেন্ট কুল থাকবে, স্কিনটা কোল্ড, কামে স্কিন এবং সোয়েটিং। আর এই পেশেন্টের কি থাকবে? এই পেশেন্টের খুব টেম্পারেচার হাই এবং তার পালস খুব রিবাউন্ডিং, হাই ভলিউম রিবাউন্ডিং পালস, ব্লাড প্রেশার কম। সো সেপটিক শকের ফিচার কিন্তু আলাদা এবং তোমরা জানো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ভ্যারাইটিস অফ দ্য শক। তার মধ্যে আমরা যেটা বলেছি হাইপোভলিউমিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক, কার্ডিওজেনিক শক। কাজে এই যে সেপটিক শক, এই শক কিন্তু আমাদের অবস্টেট্রিক্সে খুব কমন। সেপটিক শক আমরা সেপটিক অ্যাবর্শনেও পেয়ে থাকি, অথবা অনেক সময় আমরা এটা কিন্তু পিউপেরিয়াল সেপসিসও পেয়ে থাকি। এরপর যেটা আসো তুমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনে হাত দিলে তুমি কি পাবা? অ্যাবডোমিনে হাত দিলে প্রথম দিকে তুমি কিছু নাও পেতে পারো একদম, বাট মনে হচ্ছে ব্যথা আছে। কিন্তু এই সেপসিসটা যদি খুব অ্যাডভান্স হয়ে যায়, স্প্রেডিংটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে তুমি অনেক লাম্প পেতে পারো, সিভিয়ার টেন্ডারনেস অ্যাবডোমিনে তুমি পেতে পারো। পারভেশনাল এক্সামিনেশন তুমি যদি যাও তাহলে কি দেখবা? অস্টা ওপেন থাকতে পারে এবং এখান থেকে ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ আসছে এবং তার সাথে কিছু কিছু অ্যাডমিচার ব্লাডও আসছে। তাহলে সো ইট গোজ ইন ফেভার অফ ইউর সেপসিস। কাজে একদম ক্লিনিক্যালি ইট ইজ ডায়াগনোসিস, ইট ইজ এ কেস অফ সেপটিক অ্যাবর্শন। এরপরে আমরা তোমাদেরকে যে প্রশ্নটা সরিয়ে, হোয়াট ইনভেস্টিগেশনস ইউ উইল সাজেস্ট ফর দিস লেডি। প্রথমে যেটা করবা সেটা হলো আমরা পিডি করে যখন স্পিকুলাম দিয়ে সার্ভিসটা দেখছি, যখন আমরা পার স্পিকুলামের সার্ভিসটা দেখতে পাচ্ছি, তখনই আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা ভ্যাজানাল সোয়াব নিয়ে নিব। সোয়াবটা নিয়ে আমরা কি করব? একটা হলো ভ্যাজানাল সোয়াব ফর, একটা হলো কালচারাল সেন্সিটিভিটি করব আর গ্রাম স্টেনিং করব। গ্রাম স্টেনিং করে আমি দেখব যেটা গ্রাম স্টেনিং এ যে কোন ধরনের আমাদের জীবাণু দিয়ে এটা হচ্ছে, আর 2 নম্বর কালচারাল সেন্সিটিভিটি করতে আমাদের কোন অ্যান্টিবায়োটিকে সে সেন্সিটিভ হবে। 2 নম্বর যেটা আমাদের সেটা হলো, এটা তোমাকে আমি 1 নম্বরে বলছি এই কারণে, তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় কিন্তু এই স্যাম্পলটা নিবা। তুমি ইভেন তুমি ডিজিটাল একটা ফিঙ্গার দিয়ে ইন্ট্রোডিউস করার আগেই নিবা, তার কারণ এটা তোমার অ্যাকোয়ার্ড ইনফেকশন যেন না হয়, হসপিটাল ইনফেকশন যেন না হয়। আমরা উই উইল ফাইন্ড আউট দ্য অরিজিনাল মানে অর্গানিজম যেটা সে ক্যারি করছে, সেটাকে আমি খুঁজে পেতে চাই। সে কারণে আমি ইভেন ফিঙ্গার দেওয়ার আগে আমি স্পিকুলাম দিব, স্পিকুলাম দিয়ে সার্ভিক্স থেকে দেখি আমি সোয়াবটাকে পাঠিয়ে দিব। 2 নম্বর যেটা আছে সেটা হলো সিবিসি, মানে কমপ্লিট ব্লাড পিকচার।
কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং এই সিবিসিটা আমাদের এত ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের হিমোগ্লোবিন কতটুকু আছে সেটা আমরা দেখব, এবং পাশাপাশি আমাদের দেখতে হবে যেটা তার লিউকোসাইট কাউন্ট কতটুকু, এবং আমরা লিউকোসাইটের কাউন্ট দেখে কিন্তু আমাদের ইনফেকশনের লোডটা বুঝতে পারি যে কতটুকু আমাদের ভিরুলেন্ট ইনফেকশন। যত লিউকোসাইট কাউন্ট বাড়তে থাকবে তত বেশি আমাদের ইনফেকশন বেশি, এবং এই লিউকোসাইট কাউন্টটাকে আমরা যেটা টোটাল কাউন্ট যেটাকে বলি, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট, এই কাউন্টটাকে আমরা একটা প্যারামিটার হিসাবে ইউজ করব। যখন আমাদের ডিজিজ প্রসেসটা রিগ্রেস করবে, এটা নেমে আসবে যখন, তখন এই প্যারামিটারটাকে আমরা ইউজ করবো, এবং আমাদের ডাব্লিউবিসি কাউন্ট আস্তে আস্তে যখন নেমে আসবে তখন আমি বুঝবো যে আমার পেশেন্ট ভালো হচ্ছে। প্রোগনোস্টিক ভ্যালু কিন্তু এটা আছে, ডায়াগনস্টিক এবং প্রোগনোস্টিক দুইটা ভ্যালু আছে। অবশ্যই তুমি তাকে ব্লাড গ্রুপিং করতে হবে, তাই না? ব্লাড গ্রুপ করতে হবে না, গ্রুপিং এন্ড আরএস স্টেপিং, ব্লাড লাগলে তাড়াতাড়ি করে ব্লাড আনতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা অনেক কখনো আমরা যেটা করতে পারি সেটা হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন করতে পারি। ব্লাডের আরো কিছু টেস্ট আছে, যেমন ব্লাড কালচার করতে পারি আমরা। ব্লাড কালচার, ব্লাড কালচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই যে সেপসিস, এই সেপসিসটা যে জেনিটাল ট্রাক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা না, ইট মে স্প্রেড টু দ্য ব্লাড, যেটাকে আমরা বলছি সেপ্টিসেমিয়া। কাজে সেরকম কোনো ফিচার আছে কিনা সেটা দেখার জন্য ব্লাড কালচারের ভ্যালু আছে। এছাড়া আমরা কি করতে পারি, ব্লাডের করা দরকার সেটা হলো আমাদের রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টের মধ্যে সিরাম ক্রিয়েটিনিনটা করে রাখা দরকার। আরেকটা দরকার হলো আমাদের কোয়াগুলেশন প্রোফাইল, বিকজ sepsis may lead to the disseminated intravascular coagulation. কোয়াগুলেশন ফেলিওরে চলে যেতে পারে, সেই জন্য আমাদের কোয়াগুলেশন প্রোফাইলটা দেখে নেওয়া দরকার। ইউরিনও করা দরকার কিন্তু, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের যেহেতু খুব কাছেই আমাদের ইউরিনারি ট্রাক্ট, ইউরিনেরও প্রবলেম হতে পারে। কি হতে পারে আমাদের ইউরিনের, আমরা কি করব, রুটিন টেস্ট করব, আরএমই করব, এবং তার সাথে আমরা কালচার করে রাখবো। এছাড়া ফাইনাল যে জিনিসটার কথা আমরা বলতে চাই সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। So this ultrasonography has a tremendous role for your diagnosis about the spread of the lesion. এটা কতটুকু পর্যন্ত স্প্রেড করছে বেটার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাফি কোনো বিকল্প নেই। এখন এই যে সেপটিক অ্যাবর্শন আমরা বললাম, ইনভেস্টিগেশনস এর পরে তোমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য সেপটিক অ্যাবর্শন, হোয়াই উই আর সো ওয়ারিড অ্যাবাউট দিস সেপটিক অ্যাবর্শন। কাজে সেপটিক অ্যাবর্শনের কমপ্লিকেশনস পড়লে আমাদের প্রথমে যেটা বলতে হবে, কিছু ইমিডিয়েট কমপ্লিকেশনস আছে, কিছু রিমোট বা কিছু লেট কমপ্লিকেশনস আছে। সবচেয়ে ইমিডিয়েট যেটা কমপ্লিকেশনস সেটা হলো প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, অনেক ব্লিডিং, ব্লাড অনেক বেশি যাচ্ছে, সেটা হলো এক নাম্বার, অনেক ব্লাড হচ্ছে। দুই নাম্বার, হেমোরেজ থেকে আমাদের হেমোরেজিক শক যেতে পারে, অর দ্য পেশেন্ট গো টু দ্য সেপটিক শক, যেটা আমরা বলেছিলাম যে পেশেন্ট মে গো টু দ্য সেপটিক শক। এরপর যেটা আসতেছে সেটা হলো যে স্প্রেড অফ দ্য লেশন, এই যে এই ইনফেকশনটা কতটুকু স্প্রেড করছে এটার উপর ভিতর করে তোমার কমপ্লিকেশন ডিপেন্ড করবে। প্রথমে যেটা আসে সেটা হলো যে এইটা আমাদের ইউটেরাইন ক্যাভিটির ভিতর থাকে, এবং ক্যাভিটির ভিতর থেকে আমাদের যেটা তৈরি করে সেটা হলো এন্ডোমেট্রাইটিস তৈরি করে। এন্ডোমেট্রাইটিস মানে ইট ইজ দ্য ইনফেকশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। এরপরে যখন এটা এন্ডোমেট্রিয়াম পর্যন্ত স্প্রেড থাকে, সীমাবদ্ধ থাকে না, সে তখন ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, তখন তার নাম হয় সালপিনজাইটিস, তাই না? টিউবে চলে যায়, সালপিনজাইটিস। ও পর্যন্ত থেকে কি সে সীমাবদ্ধ? এখান থেকে আমাদের ওভারি আছে, সে আস্তে আস্তে ওভারিতে এসে ইনফেকশন এসে গেল, তখন নাম হবে তার উফোরাইটিস। উফোরাইটিস মানে ইনফেকশন অফ দ্য ওভারি। যখনই এই টিউব এবং ওভারি ইনফেক্টেড হলো, তখনই আমাদের কি করলো, এখান থেকে ওভেন্টাম, পুলিশ সবাই দৌড়ে আসছে, অ্যাবডোমিনাল পুলিশম্যান, তারা এসে তখন এটাকে একটা কমপ্লেক্স মাস তৈরি করে ফেললো, যেটাকে আমরা বলছি সালপিঙ্গো উফোরাইটিস, মানে দুইটা মিলে একসাথে সালপিঙ্গো উফোরাইটিস, এই দুইটা একসাথে মিলে একটা ইনফেকশন তৈরি করে ফেললো। তারপরেও শেষ রক্ষা হলো না, এই ইনফেকশন হয়েছে, এখানে পাস হচ্ছে, তখন এই পাসগুলো আবার ঝরে ঝরে এখানে পড়বে। সে পড়ে কোথায় পড়বে? পেলভিক ক্যাভিটিতে পড়বে, এবং পেলভিক ক্যাভিটি তোমরা জানো সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হলো পাউচ অফ ডগলাস, সেখানে যাবে, সেখানে যে পেলভিক অ্যাবসেস তৈরি করবে, অ্যাবসেস তৈরি করবে। এবং এইরকম একটা ক্ষেত্রে পেলভিক অ্যাবসেস যদি তৈরি হয়ে যায়, তখন আমরা যদি পাউচ অফ ডগলাসে দেখি, তাহলে এখানে একদম ভরা এরকম পাস। আমরা যদি এখানে একটা ফিঙ্গার ইন্ট্রোডিউস করি, তাহলে আমরা দেখতে পাবো ওখানে আলাদা একটা বগি ফিলিংস, আলাদা রকম একটা ফিলিং, মানে ঠ্যাপ ঠ্যাপ একটা
মানে ভারী একটা জিনিস আমরা পাচ্ছি, পানির মতো না, ব্লাডের মতো না, একটুপিকের মতো না, অন্যরকম একটা ফিলিংস। আচ্ছা ঠিক আছে, জাস্ট সিম্পলি ইন্ট্রোডিউস দ্য নিডল হেয়ার। এখান থেকে একটা নিডল ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে তুমি এটা কালেক্ট করো, তুমি কি পেতে পারো? ফ্র্যাঙ্ক পাস। অ্যান্ড ইউ ক্যান সেন্ড দিস পাস ফর দ্য কালচার এন্ড দ্য সেন্সিটিভিটিতে পাঠিয়ে তুমি দিতে পারো, তুমি দেখতে পারো। সো পেলভিক অ্যাবসেস। তা আমরা কিন্তু সবসময় যেটা প্রথমেই কাজ করবো, যেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওটা আমরা বলছি একটু পরে, তাহলে পেলভিক অ্যাবসেস হলো। এরপরে কোথায় চলে যাবে? পেলভিক অ্যাবসেসের মধ্যেও তখন ওমেন্টাম, গাট সবাই এসে এটা পেলভিসের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু এটা তারপরেও যাচ্ছে না রাখা, তখন সেটা টোটালি যে আমাদের পেরিটোনাইটিস চলে গেল। পেরিটোনাইটিস মানে টোটাল পেরিটোনিয়ামটাকে আমাদের ইনফেকশন এবং ইনফ্লামেশন করে দিল। তাহলে এই পর্যন্ত তো হলো। এরপরে পেরিটোনিয়াম থেকে সে কোথায় চলে যাবে? এখন কি আর সে পেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে? সে সেপ্টিসেমিয়া তৈরি করে ফেলবে, সেপ্টিসেমিয়া। এবং যখনই তার সেপ্টিসেমিয়া তৈরি হয়ে যাবে তখন আমাদের মাল্টি অর্গান ফেলিওর শুরু হবে। সেক্ষেত্রে আমাদের রেনাল শাটডাউন হবে এবং দেখা যাচ্ছে যেটা যে আমাদের অ্যাকুট রেনাল ফেলিওর হয়ে গেল, অ্যাকুট কিডনি ইনজুরি একেআই হয়ে গেল, অথবা কি হয়ে গেল? ডিআইসি হয়ে গেল। আলটিমেটলি দেখো দ্য কমপ্লিকেশনস হিসাবে দ্য পেশেন্ট মে ডাই। সো ইজ ইট ক্লিয়ার যে আমরা কি কি ইনফেকশন আমাদের কমপ্লিকেশনস হতে পারে? তাহলে তুমি প্রথমে বলবে ইমিডিয়েট কমপ্লিকেশনস, এই যে আমরা ছবি এঁকে বললাম, এই ছবি অনুযায়ী বললাম। 2 নাম্বার যেটা হতে পারে সেটা হলো আমাদের রিমোট কমপ্লিকেশনস। রিমোট মানে হলো আমরা এই সমস্ত প্রসিডিউরটা ট্রিটমেন্ট করার পরেও তার কিছু ফ্যালাসি থেকে গেল, এবং সেই ফ্যালাসি যদি থাকে তাহলে সবচেয়ে বেশি থাকে ক্রনিক পেলভিক ইনফেকশন। এই ইনফেকশন মানে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় না, কিছু না কিছু তার ইনফেকশন ক্রনিক, এবং সবসময় তার পেটে ব্যথা থেকেই যাচ্ছে, ক্রনিক পেলভিক ইনফেকশন বা ক্রনিক পিআইডি। আর যেটা হয় অনেক সময় টিউবগুলো ব্লক হয়ে যায়, এবং টিউব ব্লক হয়ে গেলে তার যেটা হলো পরবর্তীতে এবার সাথে বাচ্চা নিতে চায়নি, তার কারণ সে মনে করেছে মাত্র বিয়ে হয়েছে, মাত্র 2 মাস বা 3 মাস, এখনই কেন বাচ্চা নিবে, সে প্রথম বাচ্চাই অ্যাবর্শন করে ফেলেছে, এবং তারপরে সে আর কখনোই মা হতে পারছে না, কারণ তার 2 পাশে ফ্যালোপিয়ান টিউব আটকে গেছে। সো দেয়ার ইজ এ চান্স অফ ইনফার্টিলিটি। আর কি হতে পারে? একটা হলো ক্রনিক পিআইডি বললাম, ইনফার্টিলিটি বললাম, এবং খুব আনফর্চুনেট যদি হয় তাহলে একটোপিক প্রেগন্যান্সি। কেন কি হয়েছে? অর্ধেক ব্লক হয়েছে, পার্শিয়ালি ব্লক হয়েছে, এবং এখানে প্রেগন্যান্সি আটকা পড়ে গেছে। সো ইট মে টার্ন টু দ্য ectopic pregnancy. So these are the complications of the septic abortion. Is it clear now? এখন আসো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই ছবিটা ইম্পর্টেন্ট, তার কারণ হলো এই ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন যে তোমার ইনফেকশন কতটুকু পর্যন্ত স্প্রেড করেছে। যখন আমরা দেখব যে ইনফেকশনটা আমাদের আছে, বাট আল্ট্রাসোনোগ্রাফি যেটা দেখা যাচ্ছে যে দেয়ার ইজ এ সাম প্রোডাক্ট উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, এবং বাইরে আর আমাদের কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে সিম্পলি আমি যদি এটাকে আমরা প্রথমে সোয়াবটাকে নিয়ে নিয়েছি এবং তখনই আমরা তাকে ইমিডিয়েট হসপিটাল করেছি, এবং তাকে আমরা ট্রিপল অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, ইনজেক্টেবল ফর্ম, এবং যে রেজিম আমরা ইউজ করছি তাকে আমরা বলছি এজিএম, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন এবং মেট্রোনিডাজল ইনজেক্টেবল আইভি আমরা শুরু করলাম। অ্যাম্পিসিলিন অথবা ব্রড স্পেকট্রাম সেফালোস্পোরিন অ্যাকর্ডিং টু ইউর হসপিটাল প্রোটোকল, অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম। তারপরে যেটা করতে হবে, অনেক জ্বর পেশেন্টের, ডিহাইড্রেটেড, তাহলে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, তাকে ফ্লুইড দাও। যদি তার এনিমিক থাকে তাকে এনিমিয়ার জন্য ব্লাড ট্রান্সফিউশন করো, যেহেতু তার জ্বর আছে তাকে ট্যাপিড স্পঞ্জিং করে দাও এবং প্যারাসিটামল দাও, তাহলে ইমিডিয়েটটা হলো। এখন যেটা আসো, এই যে প্রোডাক্ট, এই যে দুর্গন্ধযুক্ত যে পচা যে জিনিসটা ইউটেরাসের ক্যাভিটিতে আছে, এটা তো নাশ করালে তোমার ইনফেকশন যাবে না, কাজেই তোমাকে এটাকে রিমুভ করতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেই আমরা কিন্তু একটা ব্লাড লেভেলে যখন আমরা অ্যান্টিবায়োটিক একটা ভ্যালু পেয়ে যাব, যে নর্মাল রেঞ্জ পেয়ে যাব, তখনই আমরা কিন্তু এটা হাত দিতে পারি। এটলিস্ট 8 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত আমাদের অ্যান্টিবায়োটিকের কাভারেজ দিতে হবে, তা না হলে কি হবে, মৌচাকে ঢিল দেওয়ার মতো অবস্থা হবে। যখনই তুমি একটা ইনফেক্টেড প্রোডাক্ট এখানে আনতে যাবে, ইনফেকশন আর সাই করে এরকম চারিদিকে ছড়িয়ে যাবে। কাজে আমরা কি করব, আমাদের ব্লাডের ওইটুকু লেভেল আমরা ডিফেন্সটাকে দিয়ে তারপর আমি তাকে হাত দিব, এটাকে একটু অর্গানাইজ করবো, তাকে আমরা রিমুভ করবো। তাহলে 1 নম্বর হলো আমরা এই ম্যানেজমেন্ট করার পরে হলো আমরা কি, সেটা হলো ডাইলেটেশন করার দরকার হলে ডাইলেটেশন, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটিস। এবং এই যে ডাইলেটেশন, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটিসটা যে আমরা করবো, এটা কিন্তু খুব জেন্টলি করতে হবে, কারণ এটা তো পচে যায়, এন্ডোমেট্রাইটিস হয়ে এবং সফট ইনফেক্টেড, অনেক সময় পিউট্রিফাইড,
হয়ে যায় ইউট্রাস, এবং দেয়ার ইজ এভরি চান্স অফ ইনজুরি টু দ্য ইউট্রাস। দেখা যাচ্ছে করতে যাচ্ছে পারফোরেশন হয়ে গেছে। যখন কমপ্লিকেশন অফ দ্য ডিএনসিতে আমরা বলি পারফোরেশন, আমরা কিন্তু ইনফেক্টেড কেসগুলোতেই পারফোরেশনটা বেশি হয়। তাহলে এটা হলো যে আমাদের যদি এই পর্যন্ত থাকে, কিন্তু যদি আমাদের এই যে এতদূর পর্যন্ত এটা তো হলোই, এটা করার পরে আমরা যদি তাকে অ্যান্টিবায়োটিক এটা কভার করে দিলাম, তাহলে এটা আস্তে আস্তে সাবসাইড করে গেল। কিন্তু যদি এরকম বড় একটা টিউব ওভারিয়ান মাস হয়ে যায়, অথবা যদি এখানে আমাদের অনেক পেলভিক অ্যাবসেস হয়ে যায়, তখন আমি কি করব? তখন একটু সহজ পদ্ধতি হতে পারে যে আমি এখানে একটা কল্পটমি, যেটাকে আমরা কি বলছি কল্পটমি। কল্প মানে ভ্যাজাইনা, টমি মানে কাটা। এই যে পাউচ অফ ডগলাস এখানে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এই পাসটাকে কিন্তু ড্রেন করতে পারি। তাহলে আমি এটাকে রিমুভ করলাম, এই পাসটাকে ড্রেন করলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। ভালো হতে পারে। তুমি একদিন দুদিন অ্যান্টিবায়োটিক দিলা, দেখলা রুগীর জ্বর কমে গেছে, রুগী খাওয়া দাওয়া করছে, রুগী ইমপ্রুভ করছে, সো রুগী ভালো হয়ে গেল, হতে পারে। কিন্তু এমনও হতে পারে অনেক সময় যে এটা হয়েছে জেনারেল পেরিটোনাইটিস হয়ে গেছে, অথবা সেপ্টিসেমিক সেরকম হয়ে গেছে, then you have to even you have to open the abdomen ওপেন করলাম, ওপেন করে দেখলাম প্রচুর পকেট, এখানে পকেট, এখানে পকেটে পাস পাস পাস, তাহলে পাসগুলোকে আমরা সেপারেট করে করে পাসগুলোকে ড্রেন করে দিলাম, ড্রেন করে রিমুভ করে দিলাম। এবং অনেক সময় এমনও হতে পারে যেটা যে এটার এত বেশি খারাপ অবস্থা হবে ইউ মে নিড, তাহলে এক নম্বর এটা গেল, তারপরে বললাম ল্যাপারোটমি, বললাম ল্যাপারোটমি লাগতে পারে, এটা হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আর ফাইনালি যেটা বলছি, দেয়ার মে বি নিড অফ দ্য টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বায়োলেটারাল সার্ফিং ওফোরেক্টমি, মানে ইউট্রাস টিউব সবকিছু ফেলে দেওয়া লাগতে পারে ইনফেকশনের জন্য। সো দিস আর দ্য ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সবকিছু আমরা কিন্তু সেপটিক অ্যাবর্শনের জন্য বলে ফেললাম। তবে সেপটিক অ্যাবর্শনটা আসলে আমাদের কেস হিসাবে তোমাদের রিটেনে যেমন আসছে, প্রত্যেকটা কোশ্চেনেই সেপসিস তো দুবার লিখতে হবে, একবার গাইনিতে লিখতে হবে সেপটিক অ্যাবর্শন, আর অবসেজে আরেকবার লিখতে হবে পিউপোরিয়াল সেপসিস, এবং দুইটার ম্যানেজমেন্ট কিন্তু অলমোস্ট সেম, এবং দুইটার স্প্রেড অফ ইনফেকশন, মেথডস অফ ইনফেকশন এটা কিন্তু অলমোস্ট সেম। একটা পড়লে কিন্তু দুটোতে কাজ হয়ে যায়। খেয়াল করে দেখবা, আমরা কিন্তু পিউপোরিয়াল সেপসিস তোমাদেরকে আলাদা করে পড়িয়েছি। এখন একটা খুব আনফরচুনেট একটা ঘটনা, সেটা হলো রিকারেন্ট অ্যাবর্শন। রিকারেন্ট অ্যাবর্শন মানে বারবার করে হচ্ছে, অথবা আরেকটা নাম আমরা তাকে বলি হ্যাবিচুয়াল অ্যাবর্শন বা রিকারেন্ট অ্যাবর্শন। রিকারেন্ট অ্যাবর্শন মানে হলো একটা মহিলা তার যদি কনসিকুয়েন্স মানে পরপর দুবার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, আমরা বলেছি যেটা তিনবারও বলা হয়, এখন আমরা আগে তিনবার বলতাম আমরা, এখন আমরা বলি যে পরপর দুবার যদি তার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, তখন আমরা তাকে বলি রিকারেন্ট অ্যাবর্শন। এখন রিকারেন্ট অ্যাবর্শনের কজ কি? রোগী খুব আপসেট, বলতেছে আমি বাচ্চা নিতে চাচ্ছি, কিন্তু পরপর আমার দুটো বাচ্চা এরকম হয়ে গেল, এখন কেন বাচ্চা অ্যাবর্শন হলো সেটা আমি জানতে চাই। দুই নম্বর হলো যেটা যে পরবর্তী আমার বাচ্চা কনসিভ করলে কি এই ধরনের ঘটনা আবারও ঘটার সম্ভাবনা আছে, দুটোই তার প্রশ্ন। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কজ, তাহলে কেন হয়েছে। কজের মধ্যে হলো যেটা প্রথমে আমি আগেই বলছি, এই অ্যাবর্শনগুলো কি 3 মাসের আগে নাকি 3 মাসের পরে। যদি 3 মাসের আগে হয়ে যায় তাহলে কজ আমরা বলে ফেলেছি অলরেডি, সেটা হতে পারে জেনেটিক কজ হতে পারে, এন্ডোক্রাইন কজ হতে পারে, ইনফেকশন হতে পারে, ইমিউনোলজিক্যাল কজ হতে পারে, আর আননোন ইডিওপ্যাথিক সেটা তো রয়েছে। আর যদি দেখা যাচ্ছে ডায়াবেটিসের কথা বলেছি, আর যদি এমন হয় যে 3 মাসের পরে হয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা এমন হতে পারে আগের কজগুলোর সাথে থাকেই, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা অ্যানাটমিক্যাল কজ, যেমন সার্ভাইকাল ইনকম্পিটেন্স অর কনজেনিটাল অ্যাবনরমালিটিস অফ দ্য ইউট্রাস, তার মধ্যে তোমার ইউনিকর্নেট ইউট্রাস, হাইপোপ্লাসিয়া, বাইকর্নেট ইউট্রাস, সেপ্টেড ইউট্রাস, আরও কিছু অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটিস, ইউটেরাইন সাইনিকিয়া, ফাইব্রয়েড ইউট্রাস। ইউট্রাস সাইনিকিয়া মানে কি দুইটা ওয়াল একসাথে লেগে গেছে, স্পেস নেই। ফাইব্রয়েড নিজেই জায়গা দখল করে ফেলছে, বাচ্চাকে জায়গা দিচ্ছে না। এই ধরনের কারণে কিন্তু তার কিন্তু রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। এখন এই ধরনের একটা পেশেন্ট যদি আসে, you have to suggest some investigations. Before that, you have to go for the clinical examination, especially the patient-এর diabetes আছে কিনা দেখবা, thyroid dysfunction আছে কিনা দেখবা। এরপর যেটা দেখা দরকার তার আমরা বলি যেটা, সেটা হলো তার সার্ভিক্সের কম্পিটেন্সি আছে কিনা। এইটা কিভাবে দেখা যায়? তাহলে এই যে আমাদের একটা ইউট্রাস, এবং এই ইউট্রাসের এই সার্ভিক্সটা কম্পিটেন্ট কিনা, এই কম্পিটেন্টটা আমরা দুভাবে দেখতে পারি। এটা নন প্রেগনেন্ট অবস্থায় দেখতে পারি, প্রেগনেন্ট অবস্থায় দেখতে পারি।
তবে প্রেগনেন্ট অবস্থায় দেখাটাই বেশি ভালো। ভালো এই কারণে যে প্রেগনেন্সিকে সে অ্যাকোমোডেট করতে পারে কিনা সেটা আমরা কিন্তু সেখানে বুঝতে পারি। তাহলে নন প্রেগনেন্ট ইউটেরাসে আমরা বলি যেটা যে নাম, আমরা সার্ভাইকাল ডিএনসিতে আমরা ডাইলেটর ইউজ করি, মনে আছে তো? নাম কি? হ্যাগার্স ডাইলেটর, এবং তার নাম্বারিং করা আছে। তার মধ্যে একটা নাম্বার আছে 6 থেকে শুরু হয়, তাহলে নাম্বার 8। এই ডাইলেটর দেখতে দেখা যাচ্ছে যে নাম্বার 8 হ্যাগার্স ডাইলেটর অ্যানেস্থেসিয়া ছাড়া উইদাউট এনি রেজিস্ট্যান্ট যদি নাম্বার 8 হ্যাগার্স ডাইলেটর আমাদের ঢুকে যায়, তাহলে তখন আমরা বলি এটা সার্ভিক্সের কম্পিটেন্সি কম আছে। কাজে আমরা এটা স্পেকুলাম করলাম, করে আমি এটা দেখলাম যে ডাইলেটরটা ঢুকিয়ে দেখলাম যে এটা ঢুকে যায় কিনা, দেখলাম যে এটা ইজিলি ঢুকে যাচ্ছে, তখন আমার কাছে সন্দেহ হবে তাহলে সার্ভিক্সটা ইনকম্পিটেন্ট। এছাড়া আমরা সার্ভিক্স ইনকম্পিটেন্সি দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি দেখতে পারি, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করতে পারি, হিস্টেরোস্কোপ করতে পারি। হিস্টেরোস্কোপ, এই হিস্টেরোস্কোপের কিন্তু প্রচুর ভ্যালু এখন। রিকারেন্ট অ্যাবর্শনে হিস্টেরোস্কোপের ভ্যালু খুব বেশি। তার কারণ তুমি কি কি দেখতে পারবা, তুমি সার্ভিস দেখতে পারবা, ইউটেরাসের কোনো অ্যানোমেলিজ আছে কিনা দেখতে পারবা, কোনো ফাইব্রয়েড আছে কিনা দেখতে পারবা, কোনো সাইনিকিয়া আছে কিনা দেখতে পাবা, কোনো সেপ্টাম আছে কিনা দেখতে পাবা। কাজেই আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফির চেয়েও হিস্টেরোস্কোপের ভ্যালুটা কিন্তু এখন অনেক বেশি। ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি করতে পারবো, বাট বেশি ভ্যালু আছে আমাদের হলো হিস্টেরোস্কোপ। তাছাড়া তুমি ল্যাপারোস্কোপি করতে পারো। ল্যাপারোস্কোপি আমাদেরকে যেটা বলে সেটা হলো যে হ্যাঁ এটা কনজেনিটাল অ্যাবনরমালিটিস, এটা বাইকর্নেড ইউটেরাস, এটা বলতে পারি। তো বাইকর্নেড ইউটেরাস ল্যাপারোস্কোপিতে দেখার চেয়ে বেশি ভালো যদি আমি হিস্টেরোস্কোপ দিয়ে দেখি। কাজেই হিস্টেরোস্কোপ ইজ দ্য আইডিয়াল ফর দ্য রিকারেন্ট অ্যাবর্শন। এটার জন্য আমরা হিস্টেরোস্কোপটাকে, এবং হিস্টেরোস্কোপ একই সাথে ডায়াগনস্টিকও করতে পারে এবং থেরাপিটিকও কিছু কাজ কিন্তু এখানে করতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা একটা রিকারেন্ট অ্যাবর্শনের জন্য দেখব। ব্লাডের ভ্যালু যদি দেখি, ব্লাডে কি কি দেখতে হবে? ব্লাডের মধ্যে আমাদের তো ডায়াবেটিস মাস্ট, থাইরয়েড ফাংশন দেখতে হবে। এছাড়া আমরা ইনফেকশন, বিশেষ করে টর্চ, এগুলো আমরা দেখতে পারি। এবং আমরা যেটা দেখতে পারি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি অথবা অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডি, এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ইমিউনোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলোও কিন্তু আমরা এক্সক্লুড করতে পারি। এখন আসো ম্যানেজমেন্ট। এই রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে, সে এখন ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্টে দু রকম। একটা ম্যানেজমেন্ট হলো সে এখন প্রেগনেন্ট নয়, সে ম্যানেজমেন্ট চাচ্ছে যে সে বাচ্চা নেই, সে তোমার কাছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এসেছে, সে বাচ্চা নিতে চায়, তাকে তুমি কি ম্যানেজ করবে? তার ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তাকে খুব আন্তরিকতার সাথে দেখতে হবে। 2 নম্বর হলো তোমাকে যে কজগুলা বললাম সেই কজগুলা খুঁজে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এই কজগুলো আছে কিনা। 3 নম্বর হলো কোনো রেকটিফায়েবল যদি কজ থাকে, যেমন সিম্পলি সে ডায়াবেটিস আছে, তুমি ডায়াবেটিসকে কি কন্ট্রোল করে নিতে পারো না, করে তারপর সে বেবি নেবে। অথবা আমাদের অ্যান্টিফসফোলিপিড যে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর আছে সেটার জন্য আমরা ট্রিটমেন্ট দিতে পারি। লো ডোজ অ্যাসপিরিন খুব ভালো কাজ করে। যদি এমন হয় যে আমাদের এর মধ্যে থাইরয়েড ডিসফাংশন থাকে, সেটাকে সে কারেকশন করে নিল, তাহলে এই যে আমাদের বিফোর কনসেপশন এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা তাকে দিতে পারি। আরেকটা হলো প্রেগনেন্সি, এরপর সে প্রেগনেন্ট হলো। প্রেগনেন্ট হওয়ার পরে আমরা তাকে যেটা করি, তাকে প্রথমে রিঅ্যাসিউরেন্স যে দেখেন এটা যে ঘটেছে আপনাদের তো আমরা কারণগুলো খুঁজে বের করতে চেষ্টা করেছি, এই কারণ পেয়েছি বা কিছু পাইনি, সেটা তাকে বললাম। 2 নম্বর যেটা বললাম, তাকে আমরা খুব রিঅ্যাসিউরেন্স দেবো যে না তো ঘাবড়াবার কিছু নেই, রেস্ট এনশিওর করতে হবে। এবং আমরা প্রজেস্টেরনে, যে আবারও সেই কথা, লুটিয়াল ফেজ ডিফেক্ট যদি থাকে এই জন্য আমরা প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশন দিব। এবং ভ্যারাইটিস মানে রুটে আমরা প্রজেস্টেরন দিতে পারি। আমরা তাকে ওরাল দিতে পারি, তাকে ইনজেক্টেবল অথবা ভ্যাজানাল প্যাচ, বিভিন্নভাবে এটা দেওয়া যেতে পারে। লোডোজ অ্যাসপিরিনের কথা কিন্তু বলেছি, বিশেষ করে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর যদি আমি সাসপেক্ট করি, অথবা যদি এটা আননোন কোনো কজ হয়, ইডিওপ্যাথিক কিছু খুঁজেই পাচ্ছি না, তাকেও তো দেওয়া যেতে পারে। খুঁজে পাচ্ছি না বলে আমরা ভেবে নিলাম তাহলে হয়তো বা ওইটাই কারণ, তা তাকেও দিতে পারি। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো যেটা যে আমরা 3 মাস যদি পূরণ করতে পারি, পার হতে পারি ওই সময়টাতে, এবং আমাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্সটা যদি সাসপেক্টেড হয় বা ডায়াগনোসড হয়, উই হ্যাভ এ রোল ফর দ্য এনসার্কলেস সুচার। এনসার্কলেস
তার মানে কি এই যে সার্ভিক্স, এই সার্ভিক্সের কম্পিটেন্সি নাই, তার ধরে রাখার ক্ষমতা কম বলে মনে হচ্ছে। সো ইউ ক্যান গিভ এ সুচার হিয়ার, একটা স্টিচ দিয়ে দিলাম, এবং এই স্টিচ দেওয়াটাকে আমাদের বলা হয় এনসার্কেল সুচার। এবং দেয়ার আর ভ্যারাইটিস টাইপস অফ এনসার্কেল সুচার। তার মধ্যে খুব কমন আমরা যেই সেটা হলো শিরোৎকার সুচার। শিরোৎকার বানানটা খুব ইন্টারেস্টিং। শিরোৎকার সুচার আমরা দিতে পারি ম্যাকডোনাল্ড সুচার, আমরা দিতে পারি মডিফাইড শিরোৎকার সুচার, এরকম ভ্যারাইটিস টাইপ অফ সুচার আমরা তাকে দিতে পারি। তাহলে একটা পেশেন্ট, তাহলে 12 সপ্তাহের মধ্যে আমি তাকে এভাবে কন্টিনিউ করলাম। কন্টিনিউ হওয়ার পরে আমি 12 সপ্তাহের দিকে কিংবা তার অ্যাবর্শনগুলো যদি 16 সপ্তাহ 20 সপ্তাহ এরকম টাইমে হয়, তার আগেই আমরা কিন্তু একটা শিরোৎকার দিয়ে দিলাম। দেওয়ার পরে তাকে আমি প্রেগনেন্সিটাকে মেনটেন করলাম। মেনটেন করার পরে যখন সে টার্মে চলে যাবে, 37 হয়ে গেল, তখন উই ক্যান রিমুভ দ্য স্টিচ। রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে দেয়ার ইজ এভরি চান্স, পসিবিলিটি আছে যে ভ্যাজিনাল ডেলিভারি হতে পারে। আর অনেক সময় দেখা যায় এত ব্যাড অবস্টেটিক হিস্ট্রি হয়, তার সাথে আরও যদি কমপ্লিকেশনস থাকে, ইউ ক্যান গো ফর দ্য সিজারিয়ান সেকশন অলসো, হতে পারে। এবং সিজারিয়ানে যদি আমরা যাই, তাহলে আগে আমরা সিজারটা করে ফেলি। সিজারটা করলাম, করে আমরা বেবিটাকে রিমুভ করলাম, এদিকে স্টিচ হয়ে গেল। নিচ দিক দিয়ে ভ্যাজাইনালে যেয়ে আমি স্টিচটাকে অফ করে দিলাম, দিয়ে আমি স্টিচ ম্যাটারটাকে সরিয়ে দিলাম। তাহলে দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য শিরোৎকার সুচার বা দিস ইজ ম্যানেজমেন্ট অফ দ্য রিকারেন্ট অ্যাবর্শন। সো আজকে আমরা যেটা পড়লাম এই সেশনের মধ্যে অ্যাবর্শন, এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের এক্সামের জন্য। একটু ডিটেলস আমরা পড়িয়েছি, বইতে অনেক বড় করে লেখা আছে। আশা করছি তোমরা একটু কয়েকবার যদি এটা দেখো, তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই পড়াটা সুন্দর করে পড়বো। আমরা কিন্তু পরীক্ষায় অ্যাবর্শন বারবার জিজ্ঞেস করবো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।